কল্যাণী আসু বৌমা, মালয় উপদ্বীপের বিবরণ আমাদের দলের লোকেদের চিঠিপত্র থেকে নিশ্চয় পেয়েছ। ভালো করে দেখবার মতো, ভাববার মতো, লেখবার মতো সময় পাইনি। কেবল ঘুরেছি আর বকেছি। পিনাং থেকে জাহাজে চড়ে প্রথমে জাভার রাজধানী বাটাভিয়ায় এসে পৌঁছানো গেল। আজকাল পৃথিবীর সর্বত্রই বড় শহর মাত্রই দেশের শহর নয়, কালের শহর। সবাই মুখের চেহারায় একই, কেবল বেশভূষায় কিছু তফাৎ। অর্থাৎ কারো বা পাগড়িটা ঝকঝকে, কিন্তু জামায় বোতাম নেই, ধুতিখানা হাঁটু পর্যন্ত, ছেঁড়া চাদরখানায় ধোপ পড়ে না, যেমন কলকাতা। কারো বা আগা গোড়ায় ফিটফাট ধোয়া মাজা, উজ্জ্বল বসনভূষণ। শহরগুলোর মুখের চেহারা একই বলেছি, মুখ দেখা যায় না, মুখোশ দেখি। সেই মুখোশগুলো এক কারখানায় একই ছাঁচে ঢালাই করা। কেউ বা সেই মুখোশ পরিষ্কার পালিশ করে রাখে, কারো বা হেলায় ফেলায় মলিন। কলকাতা আর বাটাভিয়া উভয়ই এক আধুনিক কালের কন্যা, কেবল জামাতারা স্বতন্ত্র, তাই আদর যত্নে অনেক তফাৎ। শ্রীমতী বাটাভিয়ার সিথি থেকে চরণচক্র পর্যন্ত গয়নার অভাব নেই, তার উপরে সাবান দিয়ে গা মাজা ঘষা ও অঙ্গলেপ দিয়ে ঔজ্জ্বল্য সাধন চলছেই। কলকাতার হাতে নোয়া আছে, কিন্তু বাজু বন্ধ দেখিনি। তারপরে যে জলে তার স্নান, সে জলও যেমন, আর যে গামছা গামোচা, তারও সেই দশা। আমরা চিতপুর বিভাগের পুরবাসী। বাটাভিয়ায় এসে মনে হয় কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষে এলুম। হোটেলের খাঁচায় ছিলেন দিন তিনেক, অভ্যর্থনার ত্রুটি হয়নি। সমস্ত বিবরণ বোধ হয় সুনীতি কোনো এক সময় লিখবেন, কেননা সুনীতির যেমন দর্শন শক্তি, তেমনি ধারণা শক্তি। যত বড় তার আগ্রহ, তত বড়ই তার সংগ্রহ। যা কিছু তার চোখে পড়ে, সমস্তই তার মনে জমা হয়, কণামাত্র নষ্ট হয় না। নষ্ট যে হয় না সে দুদিক থেকেই, রক্ষণে এবং দানে। তন্নষ্টং জন্ম দিয়তে। বুঝতে পারছি তার হাতে আমাদের ভ্রমণের ইতিবৃত্ত লেশমাত্র ব্যর্থ হবে না, লুপ্ত হবে না। বাটাভিয়া থেকে জাহাজে করে বালিদ্বীপের দিকে রওনা হলুম। ঘন্টা কয়েকের জন্যে সুরবায়া শহরে আমাদের নামিয়ে দিলে। এও একটা আধুনিক শহর, জাভার আঙ্গিক নয়, জাভার আনুষঙ্গিক। আলাদিনের প্রদীপের মন্ত্রে শহরটাকে নিউজিল্যান্ডে নিয়ে গিয়ে বসিয়ে দিলেও খাপ ছাড়া হয় না। পার হয়ে এলেন বালিদ্বীপ, দেখলেন ধরনীর চির যৌবনা মূর্তি। এখানে প্রাচীন শতাব্দী নবীন হয়ে আছে। এখানে মাটির উপর অন্নপূর্ণার পাদপীঠ শ্যামল আস্তরণে দিগন্ত থেকে দিগন্তে বিস্তীর্ণ। বনচ্ছায়ার অঙ্কলালিত লোকালয়গুলিতে সচ্ছল অবকাশ। সেই অবকাশ উৎসবে অনুষ্ঠানে নিত্যই পরিপূর্ণ। এই দ্বীপটুকুতে রেলগাড়ি নেই। রেলগাড়ি আধুনিক কালের বাহন। আধুনিক কালটি অত্যন্ত কৃপণ কাল। কোনো দিকে একটু মাত্র বাহুল্যের বরাদ্দ রাখতে চায় না। এই কালের মানুষ বলে টাইম ইজ মানি। তাই কালের বাজে খরচ বন্ধ করবার জন্য রেলের ইঞ্জিন হাঁপাতে হাঁপাতে, ধোঁয়া ওগড়াতে ওগড়াতে মেদিনী কম্পমান করে দেশ দেশান্তরে ছুটোছুটি করে বেড়াচ্ছে। কিন্তু এই বালিদ্বীপে বর্তমান কাল শত শত অতীত শতাব্দী জুড়ে এক হয়ে আছে। এখানে কাল সংক্ষেপ করবার কোনো দরকার নেই। এখানে যা কিছু আছে তা চিরদিনের, যেমন একালের তেমনি সেকালের। ঋতুগুলি যেমন চলছে নানা রঙের ফুল ফোটাতে ফোটাতে, নানা রসের ফল ফলাতে ফলাতে, এখানকার মানুষ বংশ পরম্পরায় তেমনি চলেছে নানা রূপে, বর্ণে, গীতে, নৃত্যে, অনুষ্ঠানের ধারা বহন করে। রেলগাড়ি এখানে নেই, কিন্তু আধুনিক কালের ভবঘুরে যারা এখানে আসে
তাদের জন্য আছে মোটর গাড়ি। অতি অল্পকালের মধ্যেই তাদের দেখাশুনো ভোগ করা শেষ করা চাই। তারা আটকালের মানুষ হয়ে এসে পড়েছে অপর্যাপ্ত কালের দেশে। এখানকার অরণ্য পর্বত লোকালয়ের মাঝখান দিয়ে ধুলো উড়িয়ে চলেছি, আর কেবলই মনে হচ্ছে এখানে পায়ে হেঁটে চলা উচিত। যেখানে পথের দুই ধারে ইমারত, সেখানে মোটরের সঙ্গে সঙ্গে দুই চক্ষুকে দৌড় করালে খুব বেশি লোকসান হয় না, কিন্তু পথের দুধারে যেখানে রূপের মেলা, সেখানকার নিমন্ত্রণ সারতে গেলে গরজের মোটরটাকে গ্যারাজে রেখে আসতে হয়। মনে নেই কি শিকার করতে দুষ্মন্ত যখন রথ ছুটিয়েছিলেন তখন তার বেগ কত? এই হচ্ছে যাকে বলে প্রোগ্রেস, লক্ষ্যভেদ করবার জন্যে তাড়াহুড়ো। কিন্তু তপবনের সামনে এসে তাকে রথ ফেলে নামতে হলো, লক্ষ্য সাধনের লোভে নয়, তৃপ্তি সাধনের আশায়। সিদ্ধির পথে চলা দৌড়ে, সুন্দরের পথে চলা ধীরে। আধুনিক কালে সিদ্ধির লোভ প্রকাণ্ড প্রবল, তাই আধুনিক কালের বাহনের বেগ কেবলই বেড়ে যাচ্ছে। যা কিছু গভীরভাবে নেবার যোগ্য, দৃষ্টি তাকে গ্রহণ না করে স্পর্শ করেই চলে যায়। এখন হ্যামলেটের অভিনয় অসম্ভব হলো, হ্যামলেটের সিনেমার হলো জিত। আমাদের মোটর যেখানে এসে থামলো সেখানে এক বিপুল উৎসব। জায়গাটার নাম বাংলি, কোনো এক রাজবংশের কার অন্ত্যেষ্টিক্রিয়া। এর মধ্যে শোকের চিহ্ন নেই, না থাকবারই কথা। রাজার মৃত্যু হয়েছে অনেক দিন আগে, এতদিনে তার আত্মা দেব সভায় উত্তীর্ণ। উৎসব তাই নিয়ে বহু দূর থেকে গ্রামের পথে পথে মেয়ে পুরুষেরা ভারে ভারে বিচিত্র রকমের নৈবেদ্য নিয়ে আসছে। যেন কোন পুরাণে বর্ণিত যুগ হঠাৎ আমাদের চোখের সামনে বেঁচে উঠল। যেন অজন্তার শিল্পকলা চিত্রলোক থেকে প্রাণ লোকে সূর্যের আলো ভোগ করতে এসেছে। মেয়েদের বেশভূষা অজন্তার ছবিরই মতো। এখানকার আবরণ বিরলতার স্বাভাবিক আবরু সুন্দর হয়ে দেখা দিল, সেটা চারিদিকের সঙ্গে সুসঙ্গত। এমনকি যে কয়েকজন আমেরিকান মিশনারি দর্শক রূপে এখানে এসেছে, আশা করি তারাও এই দৃশ্যের সুশোভন সুরুচি সহজ মনে অনুভব করতে পেরেছে। যোগ্য ক্ষেত্র লোকে লোকারণ্য, এই উপলক্ষে সেখানে অনেকগুলি বাঁশের উঁচু মাচা বাঁধা ঘরে এখানকার ব্রাহ্মণেরা সুসজ্জিত হয়ে শিখা বেঁধে ভুরি ভুরি খাদ্য বস্ত্র ফুল পুষ্পপত্রের নৈবেদ্যের মধ্যে নানা রকম মুদ্রা সহযোগে মন্ত্র পড়ছে। তারা কেউ বা কত রকম অর্ঘ্য উপকরণ তৈরি করছে, কোথাও বা এখানকার বহু যন্ত্র মিলিত সঙ্গীত। এক জায়গায় তাঁবুর মধ্যে পৌরাণিক যাত্রার অভিনয়। উৎসবের এত অতি বৃহৎ আনুষ্ঠানিক বৈচিত্র্য আর কোথাও দেখিনি, অথচ কোথাও অসুন্দর বা বিশৃঙ্খল কিছু নেই। বিপুল সমারোহে দৃশ্যরূপটি বস্তুরাশির অসংলগ্নতায় বা জনতার ঠেলাঠেলিতে খণ্ড বিখণ্ড হয়ে যায়নি। এতগুলি মানুষের সমাবেশ, অথচ গোলমাল বা নোংরামি বা অব্যবস্থা নেই। উৎসবের অন্তর্নিহিত সুন্দর ঐক্য বন্ধনেই সমস্ত ভিড়ের লোককে আপনি সংযত করে বেঁধেছে। সমস্ত ব্যাপারটি এত বৃহৎ, এত বিচিত্র, আর আমাদের পক্ষে এত অপূর্ব যে এর বিস্তারিত বর্ণনা করা অসম্ভব। হিন্দু অনুষ্ঠান বিধির সঙ্গে এদেশের লোকের চিত্তবৃত্তির মিল হয়ে এই যে সৃষ্টি, এর রূপের প্রাচুর্যটি বিশেষ করে দেখবার ও ভাববার জিনিস। অপরিমিত উপকরণের দ্বারা নিজেকে অশেষভাবে প্রকাশ করবার চেষ্টা, সেই প্রকাশ কেবলমাত্র বস্তুকে পুঞ্জিত করে নয়, তাকে নানা নিপুণ রীতিতে সজ্জিত করে। জাপানের সঙ্গে এখানকার প্রাকৃতিক অবস্থার মিল আছে। জাপানের মতোই এখানে দ্বীপটি আয়তনে ছোট, অথচ এখানে প্রকৃতির রূপটি বিচিত্র এবং তার সৃষ্টি শক্তি প্রচুরভাবে উর্বরা। পদে পদেই পাহাড়, ঝর্ণা, নদী, প্রান্তর,
অরণ্য, অগ্নিগিরি, সরোবর, অথচ দেশটি চলাফেরার পক্ষে সুগম। নদী পর্বতের পরিমাণ ছোট, প্রজা সংখ্যা বেশি, ভূমির পরিমাণ কম। এই জন্যে কৃষির উৎকর্ষ দ্বারা চাষের যোগ্য সমস্ত জমি সম্পূর্ণরূপে এরা চষে ফেলেছে। খেতে খেতে পর্যাপ্ত পরিমাণে জলসেচ দেবার ব্যাপক ব্যবস্থা এ দেশে দীর্ঘকাল থেকে প্রচলিত। এখানে দারিদ্র্য নেই, রোগ নেই, জলবায়ু সুখকর। দেবদেবী বহুল, কাহিনী বহুল, অনুষ্ঠান বহুল পৌরাণিক হিন্দু ধর্ম এখানকার প্রকৃতির সঙ্গে সঙ্গত। সেই প্রকৃতি এখানকার শিল্পকলায়, সামাজিক অনুষ্ঠানে বৈচিত্র্য ও প্রাচুর্যের প্রবর্তনা করেছে। জাপানের সঙ্গে এর মস্ত একটা তফাৎ। জাপান শীতের দেশ, জাভা বালি গরমের দেশ। জাপান অন্য শীতের দেশের লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাকে রক্ষা করতে পারলে, জাভা বালি তা পারেনি। আত্মরক্ষার জন্য যে দৃঢ়নিষ্ঠ অধ্যাবসায় দরকার, এদের তা ছিল না। গরম হাওয়া প্রাণের প্রকাশকে যেমন তাড়াতাড়ি পরিণত করে, তেমনি তাড়াতাড়ি ক্ষয় করতে থাকে। মুহূর্তে মুহূর্তে শক্তিকে সে শিথিল করে, জীবনের অধ্যাবসায়কে ক্লান্ত করে দেয়। বাটাভিয়া শহরটি যে এমন নিখুঁতভাবে পরিপাটি পরিচ্ছন্ন, তার কারণ শীতের দেশের মানুষ এর ভার নিয়েছে। তাদের শীতের দেশের দেহে শক্তি অনেক কাল থেকে বংশানুক্রমে অস্থিতে, মজ্জাতে, পেশিতে, স্নায়ুতে পুঞ্জীভূত। তাই তাদের অক্লান্ত মন সর্বত্র ও প্রতি মুহূর্তে আপনাকে প্রয়োগ করতে পারে। আমরা কেবলই বলি, যথেষ্ট হয়েছে, তুমিও যেমন চলে যাবে। যত্ন জিনিসটা কেবল হৃদয়ের জিনিস নয়, শক্তির জিনিস। অনুরাগের আগুনকে জ্বালিয়ে রাখতে শক্তির প্রাচুর্য চাই। শক্তি সঞ্চয় যেখানে অল্প, সেখানে আপনি বৈরাগ্য এসে পড়ে। বৈরাগ্য নিজের উপর থেকে সমস্ত দাবি কমিয়ে দেয়। বাইরের অসুবিধা, অস্বাস্থ্য, অব্যবস্থা সমস্তই মেনে নেয়। নিজেকে ভোলাবার জন্য বলতে চেষ্টা করে যে ওগুলো সহ্য করার মধ্যে যেন মহত্ব আছে। যার শক্তি অজস্র, সে সমস্ত দাবি মেনে নিতে আনন্দ পায়। এই জন্যই সে জোরের সঙ্গে বেঁচে থাকে, ধ্বংসের কাছে সহজে ধরা দিতে চায় না। ইউরোপে গেলে সবচেয়ে আমার চোখে পড়ে মানুষের এই সদা জাগ্রত যত্ন। যাকে বলি বিজ্ঞান, সায়েন্স, তার প্রধান লক্ষণ হচ্ছে জ্ঞানের জন্য অপরাজিত যত্ন। কোথাও আন্দাজ খাটবে না, খেয়ালকে মানবে না, বলবে না ধরে নেওয়া যাক, বলবে না সর্বজ্ঞ ঋষি এই কথা বলে গেছেন। জ্ঞানের ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে যখন আত্মশক্তির ক্লান্তি আসে, তখন বৈরাগ্য দেখা দেয়। সেই বৈরাগ্যের অযত্নের ক্ষেত্রেই ঋষি বাক্য, বেদ বাক্য, গুরু বাক্য, মহাত্মাদের অনুশাসন আগাছার জঙ্গলের মতো জেগে ওঠে। নিত্য প্রয়াস সাধ্য জ্ঞান সাধনার পথ রুদ্ধ করে ফেলে। বৈরাগ্যের অযত্নে দিনে দিনে চারিদিকে যে প্রভূত আবর্জনার অবরোধ জমে ওঠে, তাতেই মানুষের পরাভব ঘটায়। বৈরাগ্যের দেশে শিল্পকলাতেও মানুষ অন্ধ পুনরাবৃত্তির প্রদক্ষিণ পথে চলে, এগোয় না, কেবলই ঘোরে। মাদ্রাজের শ্রেষ্ঠী 35 লক্ষ টাকা খরচ করে 1000 বছর আগে যে মন্দির তৈরি হয়েছে, ঠিক তারই নকল করবার জন্যে। তার বেশি তার সাহস নেই, ক্লান্ত মনের শক্তি নেই। পাখির অসার ডানা খাঁচার বাইরে নিজেকে মেলে দিতে আনন্দ পায় না। খাঁচার কাছে হার মেনে যে পাখি চিরকালের মতো ধরা দিয়েছে, সমস্ত বিশ্বের কাছে তাকে হার মানতে হলো। এ দেশে এসে প্রথমে আনন্দ হয় এখানকার সব অনুষ্ঠানের বৈচিত্র্যে ও সৌন্দর্যে। তারপরে ক্রমে মনে সন্দেহ হতে থাকে, এ হয়তো খাঁচার সৌন্দর্য, নীরের সৌন্দর্য নয়। এর মধ্যে হয়তো চিত্তের স্বাধীনতা নেই। অভ্যাসের যন্ত্রে নিখুঁত নকল শত শত বৎসর ধরে ধারাবাহিকভাবে চলেছে। আমরা যারা এখানে বাহির থেকে এসেছি,
আমাদের একটা দুর্লভ সুবিধা ঘটেছে, এই যে আমরা অতীত কালকে বর্তমান ভাবে দেখতে পাচ্ছি। সেই অতীত মহৎ, সেই অতীতের ছিল প্রতিভা, যাকে বলে নবনবন্যের শালিনী বুদ্ধি। তার প্রাণশক্তির বিপুল উদ্যম আপন শিল্প সৃষ্টির মধ্যে প্রচুরভাবে আপন পরিচয় দিয়েছে। কিন্তু তবুও সে অতীত, তার উচিত ছিল বর্তমানের পিছনে পড়া। সামনে এসে দাঁড়িয়ে বর্তমানকে সে ঠেকিয়ে রাখলো কেন? বর্তমান সেই অতীতের বাহন মাত্র হয়ে বলছে, আমি হার মানলুম। সে দীনভাবে বলছে, এই অতীতকে প্রকাশ করে রাখাই আমার কাজ, নিজেকে লুপ্ত করে দিয়ে। নিজের ওপরে বিশ্বাস করবার সাহস নেই। এই হচ্ছে নিজের শক্তি সম্বন্ধে বৈরাগ্য। নিজের ওপরে দাবি যতদূর সম্ভব কমিয়ে দেওয়া। দাবি স্বীকার করায় দুঃখ আছে, বিপদ আছে। অতএব বৈরাগ্য মেবা ভয়ম, অর্থাৎ বৈনাশ্য মেবা ভয়ম। সেদিন বাংলিতে আমরা যে অনুষ্ঠান দেখেছি সেটা প্রেতাত্মার স্বর্গারোহণ পর্ব। মৃত্যু হয়েছে বহু পূর্বে, এতদিনে আত্মা দেবসভায় স্থান পেয়েছে বলে এই বিশেষ উৎসব। সুখবতী নামক জেলায় উবুত নামক শহরে হবে দাহক্রিয়া আগামী 5ই সেপ্টেম্বরে। ব্যাপারটার মধ্যে আরো অনেক বেশি সমারোহ থাকবে, কিন্তু তবু সেই মাদ্রাজি শ্রেষ্ঠীর 35 লক্ষ টাকার মন্দির, এ বহু বহু শতাব্দীর অন্ত্যেষ্টিক্রিয়া। সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় চলেছে, এর আর অন্ত নেই। এখানে অন্ত্যেষ্টিক্রিয়ায় এত অসম্ভব রকম ব্যয় হয় যে সুদীর্ঘ কাল লাগে তার আয়োজনে। যম আপন কাজ সংক্ষেপে ও সস্তায় সারেন, কিন্তু নিয়ম চলে অতি লম্বা ও দুর্মূল্য চালে। এখানে অতীতকালের অন্ত্যেষ্টিক্রিয়া চলেছে বহু কাল ধরে। বর্তমান কালকে আপন সর্বস্ব দিতে হচ্ছে তার ব্যয় বহন করবার জন্যে। এখানে এসে বারবার আমার এই কথা মনে হয়েছে যে অতীতকাল যত বড় কালই হোক, নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত। মনে থাকা উচিত তার মধ্যে জয় করবার শক্তি আছে। এই ভাবটাকে আমি একটি ছোট কবিতায় লিখেছি, সেটা এইখানে তুলে দিয়ে এই দীর্ঘ পত্র শেষ করি। নন্দগোপাল বুক ফুলিয়ে এসে বললে আমায় হেসে, আমার সঙ্গে লড়াই করে কখনো কি পারো, বারে বারেই হারো। আমি বললেন, তাই বই কি, মিথ্যে তোমার বড়াই, হোক দেখি তো লড়াই। আচ্ছা তবে দেখাই তোমায়। এই বলে সে যেমনি টানলে হাত, দাদা মশাই তক্ষুনি চিৎপাত। সবাইকে সে আনলে ডেকে, চেঁচিয়ে নন্দ করলে বাড়ি মাত। বারে বারে শুধায় আমায়, বলো তোমার হার হয়েছে নাকি? আমি কইলেম, বলতে হবে তা কি, ধুলোর যখন নিলেম শরণ, প্রমাণ তখন রইল কি আর বাকি। এই কথা কি জানো, আমার কাছে নন্দ গোপাল যখনই হার মানো, আমারই সেই হার, লজ্জা সে আমার। ধুলো যেদিন পড়ব, যেন এই জানি নিশ্চিত, তোমারই শেষ জিত। ইতি 30শে আগস্ট 1927। কারে মাসুল, বালি।